আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত। শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অন্ধকারে গাজা, যুদ্ধবিরতি সত্ত্বেও বিদ্যুৎবিহীন বাসিন্দারা। ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর যৌন নিপীড়নের বর্ণনা দিল ফিলিস্তিনি নারীবন্দীরা। এদিকে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। আমরা যুদ্ধাবস্থায় আছি, ইসলামাবাদে বিস্ফোরণের পর ভারতকে দায়ী করল পাকিস্তান। এবার ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সবশেষ জানাবো বিশ্বজুড়ে কি ঘটবে যদি আগামী শুক্রবার জাতিসংঘ বিলুপ্ত হয়ে যায়। অন্ধকারে গাজা, যুদ্ধবিরতি সত্ত্বেও বিদ্যুৎবিহীন বাসিন্দারা। সূর্য ডুবে যাওয়ার পর মাগরিবের নামাজ পড়ি, তারপর সারা রাত আমরা অন্ধকারে থাকি। টর্চের আলো পেলে রাতের খাবার খাই, যদি না থাকে রাতের খাবার বা আলো ছাড়াই 2 সন্তানকে নিয়ে ঘুমাতে যাই। এভাবেই নিজেদের অবস্থা বর্ণনা করছিলেন 31 বছর বয়সী ফিলিস্তিনি মা হানান আল জুজু। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ফিলিস্তিনি ছিটমহলের দক্ষিণে রাফা শহরে প্রথম বাস্তুচ্যুত হওয়ার সময় মোমবাতির ওপর তাদের নির্ভর করতে হতো, কিন্তু তাঁবুতে আগুন লাগার শঙ্কায় তারা তাও ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। জুজু বলেন, আমরা একটি এলইডি লাইট সংগ্রহ করেছিলাম, কিন্তু এটি ভেঙে গেছে। মেরামত করার জন্য আমাদের কাছে টাকা নেই। একটি ব্যাটারি কেনারও চেষ্টা করেছি, কিন্তু আমাদের পক্ষে ব্যাটারির দাম মেটানো সম্ভব নয়। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের আগে গাজার বিদ্যুতের সবচেয়ে বেশি অংশ আমদানি করা হতো ইসরায়েল থেকে। দেশটি থেকে আসত 120 মেগাওয়াট এবং ছিটমহলের একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি থেকে আসত আরও 60 মেগাওয়াট বিদ্যুৎ। 2023 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল গাজাকে সম্পূর্ণ অবরোধ করে। কয়েকদিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়। গাজার বিদ্যুৎ কোম্পানির মিডিয়া ডিরেক্টর মোহাম্মদ থাবেদ জানিয়েছেন, যুদ্ধের কারণে ছিটমহলের 80% বেশি বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে অবকাঠামো ও যন্ত্রপাতির ক্ষতি হয়েছে $728 মিলিয়ন। গত 2 বছর ধরে গাজা উপত্যকায় কোনো বিদ্যুৎ সরবরাহ চালু ছিল না। মোহাম্মদ থাবেদ বলেন, যুদ্ধের আগে বিদ্যুতের চাহিদা ছিল 600 মেগাওয়াট। চলতি বছরের মার্চ মাসে ইসরায়েলি মন্ত্রী এলি কোয়েন জানান, হামাসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে গাজায় বিদ্যুৎ না পাঠাতে ইলেকট্রিক কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন, কিন্তু যুদ্ধবিরতির পরে বিদ্যুৎ সরবরাহ চালু করতে ব্যাপক অবকাঠামো পুনর্নির্মাণ প্রয়োজন। সূত্র এনডিটিভি, রয়টার্স। ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর যৌন নিপীড়নের বর্ণনা দিল ফিলিস্তিনি নারী বন্দীরা। সম্প্রতি মুক্তি পাওয়া একজন ফিলিস্তিনি নারী ইসরায়েলি কারাগারে যৌন নির্যাতন ও অত্যাচারের ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস এই সাবেক বন্দীর জবানবন্দি নথিভুক্ত করেছে, যেখানে ইসরায়েলি সেনা কর্তৃক ধর্ষণ, জোরপূর্বক নগ্ন করা, নগ্ন করে চিত্রগ্রহণ এবং বিভিন্ন বস্তু ও কুকুর ব্যবহার করে যৌন নিপীড়ন সহ সংঘটিত ও পদ্ধতিগত যৌন নির্যাতনের চিত্র উঠে এসেছে। 42 বছর বয়সী এন.এ. ছদ্মনাম নামক ওই নারী জানান, গত নভেম্বর মাসে উত্তর গাজার একটি ইসরায়েলি তল্লাশি চৌকি পার হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি কমপক্ষে 4 বার ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়াও তাকে বারবার অশ্লীল গালিগালাজ, নগ্ন করে ভিডিও করা, ইলেকট্রিক শক দেওয়া এবং মারধর করা হয়েছে। তার জবানবন্দি অনুযায়ী তাকে কাপড় খুলতে বাধ্য করা হয় এবং একটি ধাতব টেবিলের ওপর হাতকড়া পরিয়ে বাঁধা হয়। তিনি বলেন, একজন পুরুষ আমাকে ধর্ষণ করছিল। আমি চিৎকার শুরু করলে তারা আমাকে চোখ বন্ধ অবস্থায় পিঠ ও মাথায় মারধর করে। ধর্ষণের পর তাকে ঘণ্টার পর ঘণ্টা একই ঘরে হাতকড়া লাগানো অবস্থায় এবং পোশাকহীন অবস্থায় ফেলে রাখা হয়। সবচেয়ে অবমাননাকর অপব্যবহারের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি 3 দিন যে ঘরে ছিলাম তার মধ্যে পুরো একটি দিন আমাকে নগ্ন অবস্থায় ফেলে রাখা হয়েছিল। তৃতীয় দিনেও তাকে পোশাক ছাড়া রাখা হয় এবং সেনারা দরজার ফাঁক দিয়ে তাকে দেখত এবং ভিডিও করত। এক সেনা তাকে সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার হুমকিও দেয়। পিসিএইচআর জানিয়েছে, এই যৌন সহিংসতা শুধুমাত্র নারী বন্দীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 18 বছর বয়সী আরেক পুরুষ বন্দী এম.এ. ছদ্মনাম জানান, গাজার একটি মানবিক সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে তাকে এবং আরও 6 জন বন্দীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয় এবং ইসরায়েলি সেনারা বোতল ঢুকিয়ে তাদের মলদ্বারে যৌন নির্যাতন করে। পিসিএইচআর এই জঘন্য
উল্লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে চলা পদ্ধতিগত নির্যাতন ও জোরপূর্বক গুমের অবসান ঘটাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে সকল ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া, গুম হওয়া ব্যক্তিদের অবস্থান প্রকাশ করা এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসকে অবিলম্বে সব বন্দী শিবিরে প্রবেশাধিকার দেওয়ার দাবি জানিয়েছে। বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলকে আরও ভয়াবহভাবে পরাস্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে খামেনির দেশ। গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে কৌশলগত জয় পায় ইরান, কারণ ওই সময়ে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলে ৫ শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান, আর এতে ইহুদি রাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একাধিক স্থাপনা মাটির সঙ্গে মিশে যায়। তবে ইরান এবার যে পদক্ষেপ নিয়েছে তাতে ইহুদি রাষ্ট্রের বুকে কম্পন তৈরি হয়েছে, কারণ তেহরান এবার একসঙ্গে ২,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার লক্ষ্য নিয়েছে, যাতে শত্রু দেশকে কয়েক মিনিটের মধ্যেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়। এজন্য ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ২৪ ঘণ্টায় কাজ করছে। এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প আরও শক্তিশালী করতে চীন থেকে প্রায় ২,০০০ টন সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে। এই উপাদান কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। আমরা যুদ্ধাবস্থায় আছি। ইসলামাবাদে বিস্ফোরণের পর ভারতকে দায়ী করল পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ভারত সমর্থিত গোষ্ঠীগুলোর সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত চত্বরে ভয়াবহ বিস্ফোরণের পর তিনি বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলো পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও বলেন, ভারতকে এই অঞ্চলে প্রক্সি সংগঠনগুলোর মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর মতো জঘন্য কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। একই দিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ঘোষণা করেছেন, তাদের দেশ এখন যুদ্ধাবস্থায় রয়েছে। মঙ্গলবার সোশ্যাল এক্স পোস্টে তিনি বলেন, আমরা যুদ্ধাবস্থায় আছি। পাকিস্তান কাদের সঙ্গে যুদ্ধাবস্থায় আছে তা সরাসরি উল্লেখ না করে আসিফ ইঙ্গিত দেন, পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই তালিবান পাকিস্তান বা টিটিপি এই হামলার দায় স্বীকার করার পর আফগানিস্তানের তালিবান শাসনের প্রতি ইসলামাবাদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। পাকিস্তান টিটিপিকে আশ্রয় দেবার জন্য আফগানিস্তানের তালিবানকে দায়ী করে, যদিও কাবুল এই দাবি অস্বীকার করে। আসিফ বলেন, যারা মনে করেন পাকিস্তান সেনাবাহিনী আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল এবং বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে এই যুদ্ধ লড়ছে, তাদের ইসলামাবাদ জেলা আদালতে আজকের আত্মঘাতী হামলাকে একটি সতর্কবার্তা হিসেবে নেওয়া উচিত। এটি সমগ্র পাকিস্তানের জন্য একটি যুদ্ধ, যেখানে পাকিস্তান সেনাবাহিনী প্রতিদিন ত্যাগ স্বীকার করছে এবং জনগণকে নিরাপদ বোধ করাচ্ছে। এদিকে মঙ্গলবারের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ২৭ জন আহত হন। প্রায় ২ বছরের মধ্যে এটি ছিল শহরটিতে এই ধরনের প্রথম বোমা হামলা। বোমা হামলার দায় স্বীকার করেছে টিটিপি। টিটিপি দাবি করেছে, তারা পাকিস্তানের অন-ইসলামিক আইন প্রয়োগের কারণে আদালত কমপ্লেক্সের বিচারক, আইনজীবী এবং কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে এবং ইসলামী শাসন জারি না হওয়া পর্যন্ত দেশজুড়ে আরও আক্রমণের হুমকি দেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসে পাকিস্তানে সশস্ত্র হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ এর জন্য আফগান সীমান্তের ওপার থেকে পরিচালিত গোষ্ঠীগুলোকে দায়ী করছেন। ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ বলেছেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার ১১ নভেম্বর সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভির এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। ভুচিচ তাঁর বক্তব্যে বলেন, ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আমি সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটা কোনো ফাঁকা কথা নয়। সব
সবাই এর জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি এই বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফাবিয়ান ম্যান্ডেনের সাম্প্রতিক মন্তব্যকে উল্লেখ করেন। কয়েকদিন আগে ম্যান্ডেন বলেছেন, ফরাসি সেনা 3 থেকে 4 বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ভুচিচ বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার পরস্পর বিরোধী লক্ষ্যগুলো সার্বিয়াকে দুই পাথরের মাঝে চাপা অবস্থায় ফেলেছে। এই পরিস্থিতিতে সার্বিয়াকে নিজের আত্মরক্ষার ক্ষমতা শক্তিশালী করা প্রয়োজন বলে তিনি জানান। ভুচিচ আরও বলেন, সার্বিয়ার ন্যূনতম স্বার্থ রক্ষা করতেই তাদের সার্বিক প্রস্তুতি বাড়াতে হবে এবং বর্তমান জটিল ভূসাংস্কৃতিক প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিশ্বজুড়ে কি ঘটবে যদি আগামী শুক্রবার জাতিসংঘ বিলুপ্ত হয়ে যায়? প্রতিষ্ঠার ৮০ বছর পেরিয়ে জাতিসংঘ এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক আইন, মানবিক সহায়তা, শান্তিরক্ষা, কূটনীতি সবখানি রয়েছে এই সংগঠনের ভূমিকা। বিশ্ব স্বাস্থ্য সংকট মোকাবেলা থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সহায়তা পর্যন্ত জাতিসংঘের প্রভাব বিস্তৃত। তবে বছর বছর বাড়ছে এই সংস্থার সমালোচনাও। কেউ কেউ বলছেন, জাতিসংঘ পশ্চিমা বিশ্বের স্বার্থই বেশি রক্ষা করছে। বৈশ্বিক দক্ষিণ বা দরিদ্র দেশগুলোর কথা কমই শোনা হয় সেখানে। রুয়ান্ডা ও বসনিয়ার গণহত্যা কিংবা সুদানের দারফুরে জাতিগত নিধন এসব ঠেকাতে জাতিসংঘের ব্যর্থতাও বড় প্রশ্নের মুখে ফেলেছে সংগঠনটিকে। এমনকি গাজা যুদ্ধেও জাতিসংঘকে প্রায় নিষ্ক্রিয় অবস্থা দেখা গেছে। ইসরায়েল তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে, আর যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে যুদ্ধবিরতির আলোচনাকে নিয়ন্ত্রণ করছে। ফলে অনেকে এখন জিজ্ঞেস করছেন, জাতিসংঘের দরকারই বা কি? রাষ্ট্রগুলো কি নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারে না? এমন বাস্তবতায় যদি জাতিসংঘ হঠাৎ বিলুপ্ত হয়ে যায়, তাহলে বিশ্বে কি ঘটবে? এমন প্রশ্ন নিয়ে বিশ্বের একাধিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আসুন দেখে নিই এমনটি হলে আসলেই কি ঘটতে পারে। অভিবাসন ও শরণার্থী সংকট। এক বিশেষজ্ঞ বলছেন, যদি আগামী শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয়, তাহলে সোমবারই আবার সেটিকে নতুনভাবে গঠনের প্রয়োজন দেখা দেবে। কারণ বর্তমান বিশ্বের বড় সমস্যা, যেমন শরণার্থী ও অনিয়মিত অভিবাসন, কোনোটি কোনো একক রাষ্ট্রের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। বর্তমানে অন্তত 10 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত বা শরণার্থী। জাতিসংঘের সহায়তা কমলে খাদ্য সংকট বাড়বে, পুষ্টিহীনতা ও সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়বে। অনেক শরণার্থী ক্যাম্প থেকে শহরমুখী হবে, যা স্থানীয় অর্থনীতি ও অবকাঠামোর উপর নতুন চাপ তৈরি করবে। জাতিসংঘ না থাকলে ধনী রাষ্ট্রগুলো শরণার্থীর মানবাধিকার রক্ষার দায় এড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের একক নীতির মতো স্বেচ্ছাচারিতা ছড়িয়ে পড়বে, আর জাতিসংঘের সঙ্গে যুক্ত হাজার হাজার চাকরিও এক রাতে হারিয়ে যাবে।